নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কাহিনী, ব্রহ্মের জঙ্গলে। আজকের প্রথম পর্ব। ঘরের ম্লান আলোকেও রতীশের চোখের জল ধরা পড়িয়া গেল। বিস্মিত হইয়া নগেন জিজ্ঞাসা করিল, তুই কাঁদছিস? না বলিয়া রতীশ অন্যদিকে তাহার মুখ ফিরাইল, কিন্তু তাহার চোখের জল গোপন করিবার সমস্ত চেষ্টায় ব্যর্থ হইল। সকলেই বুঝিল তাহার বুকের পর্দার কোনখানটায় বিষম আঘাত লাগিয়াছে। সহানুভূতির স্বরে নিরুদা কহিল, পাগলা ছেলে আর কি, বাপ মা কি কারু চিরকাল বেঁচে থাকে রে? তাই বলে অত কাঁদলে চলবে কেন রতীশ? ধরা পড়িয়া রতীশের চোখের জল বাঁধ ভাঙিয়া ছুটিল। সংযম হারাইয়া কহিল, সব বুঝি নিরুদা, আমি তো আর ছেলে মানুষটি নই যে আমাকে এমন করে বুঝাতে হবে। কিন্তু নিরুদা, এমন ধরনে, এমন শোচনীয়ভাবে হঠাৎ অন্তর্ধান পৃথিবীতে কয়টা হয়ে থাকে ভাই? কি কুক্ষণে বাবা বাংলাদেশ থেকে ব্রহ্মের জঙ্গলে বদলি হয়ে গেলেন, তারপর একটা বছর পেরোল না। বাবা গেলেন, মা গেলেন, এই সেদিন দাদাও যে বেরিয়ে গেছেন, সে আজ প্রায় 5 মাস, তারও কোনো খোঁজ খবর নেই। এতদিনেও যিনি ফিরে এলেন না, তিনি কি আর ফিরে আসবেন নিরুদা? কক্ষণও নয়। বাবা ও মা যেখানে গেছেন, দাদাও সেইখানেই গেছেন নিশ্চয়। তিনিও আর ফিরে আসছেন না, তিনিও আর বেঁচে নেই। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে রতীশের 2 চক্ষু হইতে অবিরল ধারে অশ্রু প্রবাহিত হইল। ছি রতীশ, একটু শক্ত হয়ে দাঁড়া ভাই, বলিয়া নগেন বা হাতে তাহার গলা জড়াইয়া ধরিল। তারপর সে তাহাকে সান্ত্বনা দিবার জন্য আবার কহিল, তুই যা আশঙ্কা করছিস রতীশ, হয়তো তা সম্পূর্ণ ভুল। তারা যে বেঁচে নেই তেমন কোনো প্রমাণ তো আজও পাওয়া যায়নি রতীশ। প্রমাণের কথা জিজ্ঞাসা করছো নগেন? প্রায় 1টা বছর পেরিয়ে গেল, কোনো জীবিত লোক এতদিন কি এমনভাবে আত্মগোপন করে থাকতে পারে ভাই? বিশেষত আত্মগোপন করবার দরকার যেখানে একেবারেই নেই। তুমি কি মনে করো নগেন, বাবা মা ও দাদা সবাই মিলে পরামর্শ করে এমনভাবে বাড়ি ছেড়ে লুকিয়ে আছেন? অসম্ভব। এই যুক্তি তোমাদের খাটে না, খাটতে পারে না। তারা কেউ বেঁচে নেই, এই হচ্ছে ধ্রুব সত্য। ভৃত্য আসিয়া টেবিলের উপরে একটি আলো রাখিয়া গেল। টেবিলের মিটমিটে আলোতে ঘরখানি ঈষৎ উজ্জ্বল হইয়া উঠিল। নিরুদা তাহার ডান হাতে সেই টেবিল ল্যাম্পের পোলতেটি একটু বাড়াইতে বাড়াইতে আলোর দিকেই মুখ রাখিয়া সহজভাবে জিজ্ঞাসা করিল, তাই যদি হয়, তাতেই বা কি এমন একটা সাংঘাতিক ব্যাপার রতীশ? কি এমন সাংঘাতিক ব্যাপার? অতি বিস্ময়ে রতীশ তাহার পুনরুক্তি করিল মাত্র। হ্যাঁ, তাই জিজ্ঞাসা করছি রতীশ, বলিয়া নিরুদা তাহার মুখ তুলিল এবং চেয়ারখানি একটু ঘুরাইয়া রতীশের ঠিক মুখোমুখি হইয়া বসিল। তারপর তীক্ষ্ণভাবে কহিল, জানিস রতীশ, আমার বাবা মারা গেছেন। সে আজ কতদিনের কথা। আমি তখন 2 বছরের শিশুটি। তেমনি সময়ে বাবা আমার নৌকা ডুবিতে চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু কই, সেজন্য আমি তো আমার মাকেও কোনোদিন তোর মতো এমন আত্মহারা হতে দেখিনি। বলতে পারিস যে আমার মা তো বেঁচে আছেন, তোর হয়তো তাও নেই। কিন্তু রতীশ, পৃথিবীর সুখ দুঃখ কখনো তুলনা করা চলে না, তুলনা করা উচিত নয়। তাতে ঈশ্বরের বিধানকে কতকটা পরীক্ষার চোখে, সন্দেহের চোখে দেখতে হয়, কাজে ঈশ্বরের অমর্যাদা করা হয়। তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি তারা কেউ আর জীবিত নেই, কিন্তু তাই বলি কি অমন অসংযত হবি? কর্তব্য তোর কত। তোর বৌদি রয়েছেন, তার কথা একবার ভাব দেখি ভাই, ভাব দেখি একবার তার ছেলে দুটোর কথা। ফুটফুটে চাঁদের মতো একরত্তি ছেলে দুটো। বাপ তাদের বেরিয়ে গেছেন ব্রহ্মের জঙ্গলে ঠাকুরদার খোঁজ করতে, কিন্তু আজ 5 মাসের ভিতর তারও আর কোনো খোঁজ খবর নেই। কে জানে কোথায় তিনি। তা তিনি যেখানেই থাকুন না কেন, আমি খুব মন্দটাই ধরে নিচ্ছি। আমি স্থির করে নিচ্ছি দাদা তোর বেঁচে নেই, কিন্তু এখন বৌদিকে, তার ছেলে দুটোকে দেখাশোনা করতে হবে তো।
তারপর যদি সুযোগ হয় তাহলে একবার তোর দাদার খোঁজ করতে দোষ কি আছে ভাই? দাদার খোঁজ? চমকিত হইয়া রতি সেই পুনরুক্তি করিল। তাহার চক্ষু দুটি বিস্ফারিত হইল, উজ্জ্বল হইয়া উঠিল। সঙ্গে সঙ্গে রতীশের মনে হইল সে যেন কোন এক হারানো সূত্রের সন্ধান পাইয়াছে। সে দ্বিগুণ উৎসাহে আবার কহিল, দাদার খোঁজ? সে কেমন করে হবে নিরুদা? সুবিস্তৃত ব্রহ্মদেশ, বিশাল সীমাহীন তার বনজঙ্গল। এই বনজঙ্গলের কোথায় কোন অংশে তার খোঁজ করব নিরুদা? সে কি অসম্ভব নয়? তা জানি নে বলিয়া নিরুদা আবার কহিল, হয়তো অসম্ভব, কিন্তু তার কোনো চেষ্টাই তো আমরা করিনি রতীশ। আমাদের মতো জোয়ান ছোকরার দল যদি অসম্ভব মনে করে পিছিয়ে থাকে, তবে তার চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে ভাই? দুনিয়াতে তাহলে আমাদের কোনো জায়গাই হবে না। সব কাজে আমাদের পিছিয়েই থাকতে হবে। কাজে নামবার আগে সব পথঘাট দেখে শুনে সমস্ত বিষয় আগাগোড়া ভেবে তারপর আমরা ঠিক করব যে দাদার খোঁজ করা আমাদের সাধ্য কি অসাধ্য। তা না করে কেবল ভাষা ভাষা চিন্তায় যদি স্থির করে ফেলি যে এ কাজ আমাদের দ্বারা হবে না, তবে তার চেয়ে আমাদের মৃত্যু ভালো নয় কি? নিশ্চয় বলিয়া নগেন উৎসাহের সহিত কহিল, দেখ রতীশ, আমার মনে হয় নিরুদার ঠিক কথাই বলছে। জোয়ান ছোকরা আমরা, আমাদের ক্ষমতা কম হতে পারে, বুদ্ধি কম হতে পারে, কিন্তু সাহস আমাদের কম হবে কেন? বিপদ আসে আসুক, যদি মরতে হয় মরব, কিন্তু ঈশ্বর সাক্ষী, সাহসে বুক বেঁধে আমি এগিয়ে যেতে চাই। একটা মনের মতো সাহসিক কাজ অনেক দিন থেকেই খোঁজ করছিলাম। ধন্যবাদ নিরুদা, তুমি আজ তা দেখিয়ে দিলে, আমার চোখ ফুটিয়ে দিয়েছ। বসো তবে নিরুদা, কেমন করে কবে কোথায় আমাদের কাজ আরম্ভ করতে হবে তার একটা খসড়া তৈরি করে ফেলো। তোমার তীক্ষ্ণ বুদ্ধি, প্রখর চিন্তাশক্তি এর তুলনা মেলা কঠিন। কাজেই খসড়া তৈরি করবার ভারটা তোমাকেই গ্রহণ করতে হবে। মৃদু হাসিয়া নেরুদা কহিল, তুমি যে একেবারে লাফিয়ে উঠলে নগেন, আমি এ সম্বন্ধে একেবারেই কিছু ভাবিনি। যা কিছু বললুম সবই কেবল তর্কের খাতিরে বলেছি, একটা কথার কথা বলেছি। আমি যে কোনো খসড়া, কোনো একটা পরিষ্কার ধারণা তোমাদের কিছু দিতে পারবো তেমন কোনো বিশ্বাস আমার নিজেরই নেই। কিন্তু নগেন, আমি কেবল এইটুকু বিশ্বাস করি যে যদি দৃঢ়ভাবে ও মনে প্রাণে এ বিষয়ে আমরা ভাবতে আরম্ভ করি, তাহলে হয়তো কোনো রাস্তা আমরা পেলেও পেতে পারি। রতীশকে আমি কেবল এইটুকু বোঝাতে চেষ্টা করেছি যে আদৌ যে বিষয়ে কোনো চিন্তা করাই হয়নি, সে বিষয়টা অসম্ভব বা অসাধ্য ভাবা কোনো বুদ্ধিমানেরই কর্তব্য নয়। উৎসাহের সহিত রতীশ কহিল, সে তুমি ঠিকই বলেছ নিরুদা, কিন্তু আমি যে তোমাদের বিশেষ কিছু সাহায্যই করতে পারবো না। বাবা কোথায় থাকতেন, কোন জায়গা থেকে তিনি নিখোঁজ হয়ে যান, তারপর দাদা কোন জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেসব সম্বন্ধে আমি তোমাদের একটা আভাস মাত্র দিতে পারবো মনে হচ্ছে। তা থেকে তোমরা যদি কোনো পন্থা খুঁজে বার করতে পারো ভালো, তা নইলে হয়তো এতে আমাদের হাত দেওয়াই উচিত হবে না। নিরুদা কহিল, তাহলে তুই অবসর মতো তোর যা বলবার আছে সেগুলি বেশ করে একটা কাগজে লিখে রাখিস। সবগুলি জিনিস লিখে ফেলাই খুব ভালো পদ্ধতি, তাতে কোনো বিষয়ে ছুটছাট গরমিল হতে পারে না, কাজেরও খুব। কথাটা অসমাপ্তই রহিল। কিসের একটা প্রচণ্ড ধাক্কায় জানালার একটি সারসি সশব্দে ভাঙিয়া গেল, তাহা ঝনঝন শব্দে মাটিতে পড়িয়া শতচূর্ণ হইয়া গেল। সঙ্গে সঙ্গে কি একটা জিনিসের আঘাতে টেবিলের ল্যাম্পটি উল্টিয়া পড়িয়া গেল। জিনিসটি ল্যাম্প উল্টাইয়া টেবিলে ঠক্কর খাইয়া মেঝেতে যাইয়া পড়িল। কি এ? প্রায় সমস্বরে সকলে বিস্ময় প্রকাশ করিল এবং সন্ত্রস্ত হইয়া সকলেই চেয়ার ছাড়িয়া পেছনে হটিয়া গেল। কিন্তু ব্যাপার কি, কেউই কিছু বুঝিল না। ল্যাম্প উল্টাইয়া গিয়াছে, ঘর অন্ধকার। ব্যাপার কি দেখিবার জন্য নগেন মুহূর্তের মধ্যে ঘরের বাইরে ছুটিয়া যাইতে উদ্যত হইল। তাহার পাশেই ছিল নিরুদা। তৎক্ষণাৎ নগেনের মতলব বুঝিতে পারিল এবং সঙ্গে সঙ্গে তাকে চাপিয়া ধরিয়া মৃদুস্বরে কহিল, স্থির হও নগেন, আগে আলো জ্বাল রতীশ। রতীশের চিৎকারে বাড়ির ভিতর হইতে আলো লইয়া চাকর ছুটিয়া আসিল। হারিকেনের আলোতে ঘর আবার উজ্জ্বল হইয়া উঠিল। সেই আলোতে সকলেই দেখিল কাপড়ে জড়ানো একটা গোল বল মেঝের উপরে পড়িয়া রহিয়াছে। নিরুদা গভীর কৌতূহলের সহিত তাহা হাতে তুলিয়া লইল। তারপর পকেট হইতে ছুরি খুলিয়া বলটির ওপরে যে কাপড় জড়ানো ছিল তাহা কাটিয়া ফেলিল।
বিস্ময়ের সহিত সকলেই দেখিল ভিতরে একটি পিতলের কৌটা। নিরুদা কৌটাটিকে মেঝেতে ঠুকিয়া তাহা খুলিয়া ফেলিল। দেখা গেল ভিতরে লাল রঙের একটি কাগজ। কাগজটি কয়েকটি ছোট ছোট ভাঁজে ভাঁজ করা। নিরুদা তাহাও খুলিয়া ফেলিল। রতীশ ও নগেন এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো নিরুদার কাণ্ড দেখিতেছিল। এক্ষণে চিঠি বাহির হইতেই সকলে মহা কৌতূহলের সহিত তাহা দেখিবার জন্য নিরুদার দিকে ঝুঁকিয়া পড়িল। কাগজটি প্রকাণ্ড একখানি চিঠি, হাতে লেখা চিঠি। চিঠিতে লেখা ছিল, স্নেহের রতীশ, বাবার খোঁজে বাহির হইয়াছিলাম। সে আজ 5 মাস আগেকার কথা। তোমরা বোধহয় তাহা ভুলিয়াও গিয়াছ। অতি দুঃখের সহিত তোমাকে জানাইতেছি, বাবা আর জীবিত নাই, মাও আর জীবিত নাই। শত্রুর ভীষণ অত্যাচারে তাহারা প্রাণ হারাইয়াছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহারা কেবল রতীশ রতীশ বলিয়া চিৎকার করিয়াছেন। সুতরাং তাহারা মারা গিয়াছেন বলিয়া বহু পূর্বেই আমাদের যে ধারণা ছিল তাহা ভুল। তাহারা মারা গিয়াছেন খুবই সম্প্রতি, এই চিঠি লিখবার মাত্র 20-25 দিন আগে। আমি আসিয়াছিলাম ঠিক সময়েই, কিন্তু আমি তাহাদিগকে কিছুমাত্র সাহায্য করিতে পারি নাই। কেবল হাত পা বাঁধা অবস্থায় অন্য ঘরে আবদ্ধ থাকিয়া তাহাদের মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করিয়াছি। রতীশ, কোনরূপে শত্রুর কবল হইতে পলাইয়া আমি তোমাকে এই চিঠি লিখিতেছি। এই পত্রবাহক আমার বিশ্বস্ত লোক, কিন্তু তবু সে আত্মগোপন করিয়াই থাকিবে, তোমাদের সঙ্গে দেখা করিবে না। ব্রহ্মের বিশাল বনে আমি আজ বন্যপ্রাণীর মতো গোপনে বাস করিতেছি, কিন্তু ইহাতে আমার শান্তি কোথায়? আমি একেবারেই নিরাপদ নহি। আমাকে বাঁচাইতে হইলে তোমার এখানে আসা দরকার। বনে পলাইয়া লোক কয়দিন বাঁচিয়া থাকিতে পারে? অর্থাভাবে অনাহারে দিন কাটাইতেছি। আসিবার সময় যতটা পারো টাকা সঙ্গে লইয়া আসিও। ব্রহ্মদেশের বিখ্যাত শহর ভামর উত্তর পূব দিকে মোমেন শহর, মোমেনের পূব দিকে ইয়াংচাফু, ইয়াংচাফুর উত্তরে ও সালাইন নদীর তীরে পেংফু গ্রাম। যেদিন তুমি চিঠি পাইবে তার ঠিক 1 মাস পরে, আগামী 23শে শ্রাবণ, পেংফু গ্রামে তোমার জন্য একটি গাড়ি প্রস্তুত থাকিবে। সেখানে গাড়ি থাকে অনেক। তুমি কালো ঘোড়ার গাড়িখানিতে চাপিয়া বসিও এবং গারোয়ানকে বলিও নারায়ণ দেবল। গারোয়ান তোমাকে নারায়ণ দেবল নামক লোকটির কাছে লইয়া যাইবে। তাহাকে আমার এই চিঠিখানি দেখাইলে তিনি তোমাকে আমার কাছে পাঠাইয়া দিবার ব্যবস্থা করিবেন। প্রাণের ভয়ে আমি লুকাইয়া আছি, সুতরাং আমার বর্তমান ঠিকানা সম্বন্ধে আমাকে এত সাবধান হইতে হইয়াছে। আসিবার সময় বাবার লেখা ডায়েরি ইত্যাদি গোপনীয় কাগজপত্র যা কিছু পাও সব লইয়া আসিও। বাবা বহু হীরা জহরত ও হাতির দাঁত সংগ্রহ করেছিলেন। আমি শত্রুদের নিকট হইতে কেবল এইটুকু আভাস পাইয়াছি। দরকার বোধ করিলে বাবার লোহার সিন্দুক ও বড় টাংটি ভাঙিয়া ফেলিও। দামি জিনিসপত্র তাহাতে না থাকিলেও হয়তো সে সম্বন্ধে কোনো কাগজপত্র আছে। সমস্ত কাগজপত্র লইয়া নির্দিষ্ট সময়ে আসা চাই। তুমি আসিলে আমরা 2 ভাই মিলিয়া সে ধনরত্ন উদ্ধার করিবার চেষ্টা করিব। রতীশ, আমি ঘোর বিপন্ন। তুমি না আসিলে, তোমার সাহায্য না পাইলে আর কখনো দেশে ফিরিবার সুযোগ হইবে না। হয়তো শীঘ্রই বাবা ও মার অনুগমন করিব, আর দেখা হইবে না। বিপদ যত কঠিনই হোক, আমার চিঠির বিষয়ে অপর কাহাকেও জানাইবে না এবং পুলিশের কোনো সাহায্য গ্রহণ করিবে না। 2 বার যদি কেহ জানিয়াই ফেলে, তবে তাহাকেও সঙ্গে লইয়া আসাই ভালো। নতুবা দেশে থাকিয়া সে হয়তো এই বিষয়ে অনেক ঘাটাঘাটি করিবে, তাহাতে আমার বিপদের আশঙ্কাই বেশি। ভাই, মনে রাখিও, আমাদের পরিবারটি একটি অভিশপ্ত পরিবার। বাবা ও মা মৃত্যুর দেশে চলিয়া গিয়াছেন, আমিও প্রায় মৃত্যুমুখে। প্রকাণ্ড একটা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। এই সময় তোমারও বুকের জোর, মনের সাহস চাই। নতুবা কার সাধ্য এই পরিবারকে রক্ষা করে? এ যে অভিশপ্ত পরিবার। ইতি তোমার দাদা জ্যোতিষ রায়। পুনশ্চ এত বড় চিঠি নিজে লিখবার শক্তি নাই, সুতরাং অন্যের দ্বারা লিখাইয়া কেবল দস্তখত নিজে করিলাম। নিরুদা সমস্ত চিঠিখানি অতি গম্ভীরভাবে পড়িয়া ফেলিল। নগেন ও রতীশ রুদ্ধ নিঃশ্বাসে তাহা শুনিয়া গেল। কিন্তু চিঠি পড়া শেষ হওয়া মাত্র রতীশ আর সংযত থাকিতে পারিল না।
সে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, দাদা দাদা। নগেন তাহাকে জড়াইয়া ধরিয়া কহিল, ছি ছি রতীশ। নিরুতা তাহাকে বাধা দিয়া কহিল, থাক থাক নগেন, একটু কাঁদতে দাও, বুকটা হালকা হবে। কিন্তু তখনই রতীশের দিকে ফিরিয়া একটু মৃদু স্বরে কহিল, আস্তে আস্তে রতীশ, জোরে কাঁদিস নে, জোরে চেঁচাস নে, তোর বৌদি যেন জানতে না পারেন, পাড়ার কেউ যেন জানতে না পারে। তোর সমগ্র পরিবার একটা অভিশপ্ত পরিবার, জোরে কাঁদবারও তোর অধিকার নেই। আমরা এই 3 জন ছাড়া এই চিঠির সংবাদ যেন আর কেউ জানতে না পারে, সেজন্য সাবধান হতে হবে। কাজেই আস্তে আস্তে ভাই রতীশ, তোর পরিবার অভিশপ্ত পরিবার। হ্যাঁ, অভিশপ্ত পরিবারই বটে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে নিরুদার মুখের কোণে যেন একটা ক্ষীণ হাসির রেখা ফুটিয়া উঠিল। নগেন ও রতীশ একটু বিস্মিত হইল, ভাবিল এ কি। কিন্তু আবার তখনই তাহাদের মনে হইল হয়তো ভুল দেখিয়াছি, ও কিছু নয়। যা হোক, নিরুদার উপদেশে রতীশ তাহার কান্নার স্বর চাপিয়া গেল। সে যথার্থই অনুভব করিল অভিশপ্ত পরিবারের কেহ জোরে কাঁদিবারও অধিকারী নহে। রতীশের ক্রন্দনধ্বনি আর মুখ হইতে ফুটিতে পারিল না, তাহা অতি চাপা সুরে বুক ফাটিয়া বাহির হইতে লাগিল। ভোর যে কখন হইল নগেন বা রতীশ কেহই তাহা জানিতে পারে নাই। সারা রাত তাহারা এত তন্ময়, এত ব্যস্ত। নিরুদার পরামর্শে নগেন রাত্রিটা রতীশের বাড়িতেই কাটাইয়াছে এবং রতীশের বাবার ট্রাঙ্ক ও লোহার সিন্দুকের তালা ভাঙিয়া সমস্ত রাত্রি কাগজপত্র ঘাটাঘাটি করিয়াছে। প্রভাতে নিরুদা যখন আসিল তখনও তাহারা তেমনি তন্ময়। ঘরে ঢুকিয়াই নিরুদা কহিল, বা রে, তোরা এত ভোরেই কাজে লেগে গেছিস? নগেন কহিল, এত ভোরে? আমরা যে একেবারেই ঘুমোইনি, তুমি চলে যাওয়ার পর থেকেই তো আমরা এসব নিয়ে ব্যস্ত। বটে? বিস্ময়ে 2 চক্ষু আকাশে তুলিয়া নিরুদা কহিল, বটে? তাহলে তোরা সারা রাত কাজ করেছিস বল? আচ্ছা, কাজ তো সারা রাত হলো, কিন্তু কাগজপত্র কিছু পাওয়া গেল নগেন? হ্যাঁ, গেছে বই কি বলিয়া নগেন একতারা কাগজ দেখাইয়া কহিল, এই দেখো নিরুদা, এসব কাগজ অনেকটা দরকারি বলে আমার মনে হচ্ছে। রতীশের বাবা খুব বড় ব্যবসায়ী ছিলেন। বাংলাদেশে থাকতেই তিনি হাতির দাঁত ও নানা রকম পাথরের ব্যবসা করছিলেন। কাগজপত্র দেখে মনে হচ্ছে সেসব জিনিস তিনি রেঙ্গুন, সিঙ্গাপুর ও আফ্রিকার কোনো কোনো মহাজনের কাছ থেকে চালান পেতেন। তার কোনো কোনো জিনিস বিক্রির রসিদও পাওয়া গেছে। সেগুলি দেখে মনে হয় অধিকাংশ জিনিসই বিক্রি হতো বড় বড় রাজা মহারাজের কাছে। কিন্তু সেসব টাকা কোথায়, কার কাছে আছে তা কিছুই বুঝতে পারছি না। মোট কথা, এটা ঠিক যে রতীশের বাবা খুব বড় একজন ব্যবসায়ী ছিলেন। তুমি দেখো না একবার কাগজগুলি। হ্যাঁ, দেখছি, সবই দেখব, কিন্তু এত ব্যস্ততার কি আছে? এখনও সময় আছে 1 মাস। আমি যখন দেখব একলাটি দেখব, তোমাদের কাউকে আমার সঙ্গে রাখব না। বলিয়া নিরুদা একটু মৃদু হাসিল। অতি আগ্রহের সহিত রতীশ কহিল, তাতে আর আমাদের আপত্তির কি আছে নিরুদা, কিন্তু এখনও ঢের কাগজ বাকি রয়েছে, সেগুলি একেবারেই দেখা হয়নি। নিরুদা কহিল, তা থাক রতীশ, তোরা এখন কাজ বন্ধ কর, যা স্নান করে খাওয়া দাওয়া সেরে ফেল, ততক্ষণ আমি একবার কাগজগুলি ঘেঁটে দেখি। যা, উঠে যা তোরা, যা যা। যাচ্ছি বলিয়া রতীশ উঠিল। নগেনও কাজ বন্ধ করিল। রতীশ ও নগেন ঘর হইতে বাহির হইয়া গেলে নিরুদা দরজা বন্ধ করিয়া দিল এবং এক মনে কাগজপত্র তন্ন তন্ন করিয়া দেখিতে লাগিল। সমস্ত কাগজগুলিতে 2 বার চক্ষু বুলাইয়া সে অবশেষে তাহাদের সম্পূর্ণ একটি তালিকা প্রস্তুত করিল। কাগজগুলি পরীক্ষা করিতে তাহার বহুক্ষণ কাটিয়া গেল। ইত্যবসরে রতীশ ও নগেন উভয়ে স্নানাহার করিয়া আসিল। তাহারা বাহির হইতে ঘরের দরজায় করাঘাত করিতেই নিরুদা দরজা খুলিয়া দিল। নগেন ঘরে ঢুকিয়াই হাসিমুখে কহিল, কি নিরুদা, কাগজগুলি সব দেখলে? হ্যাঁ নগেন, দেখেছি সব। বলিয়াই নিরুদা আবার কহিল, কিন্তু এখনও শেষ করতে পারিনি। এসব কাগজপত্র নিয়ে আবার বসতে হবে। এখনকার মতো বন্ধ রইল, অবসর মতো কাগজপত্র নিয়ে ফের বসা যাবে। কিন্তু আসার মতো কিছু মনে হচ্ছে নিরুদা? অতি আগ্রহের সহিত রতীশ জিজ্ঞাসা করিল। নিরুদা কহিল, হ্যাঁ, সন্ধানের কিছু সূত্র পাওয়া যাবে বলেই তো মনে হচ্ছে। যেমন মনে কর,
কাদের সঙ্গে তোর বাবার ব্যবসা চলছিল, কাদের কাছ থেকে তিনি জিনিস কিনতেন, বা কাদের কাছ থেকে তিনি জিনিসের চালান পেতেন, কাদের কাছেই বা তা বিক্রি করতেন। তোর বাবাকে বা তোদের সবাইকে ধ্বংস করতে পারলে কাদের লাভ হতে পারে, এসব বিষয়ের অনেক মীমাংসা হয়তো কাগজপত্র থেকে পাওয়া যাবে। তা যাক, এখন বাড়ি যাচ্ছি, রাত্রিরে আসা যাবে। কাগজপত্র সব এইভাবেই পড়ে থাক, কিন্তু ঘরের দরজা সর্বদাই খুব তালা চাবিয়ে রাখবি। নগেন, এ বিষয়ে তুমিও খুব সাবধান হবে। আর একটা জিনিস আমার খুব দরকার, রতীশ, তা ঠিক করে রাখবি। কি জিনিস চাও নিরুদা? আগ্রহের সহিত রতীশ জিজ্ঞাসা করিল। নিরুদা কহিল, জিনিস আর কিছু নয়, তোর দাদার কয়েকখানি চিঠি। তোর দাদা তো আরও দু একবার বাড়ি ছেড়ে কলকাতা বা অন্য কোথাও গিয়েছিলেন। সে সময় কি তোর কাছে কখনো কোনো চিঠি লেখেননি? যদি লিখে থাকেন, সেরকম 2-4খানা চিঠি চাই। তা তোমায় এখনই দিচ্ছি, বলিয়া রতীশ পাশের ঘরে ছুটিয়া গেল এবং মুহূর্ত মধ্যে কয়েকখানি পোস্টকার্ড ও এনভেলাপে লেখা চিঠি লইয়া উপস্থিত হইল। রতীশ চিঠিগুলি তাহাকে দিয়া কহিল, এই দেখো নিরুদা, আমার দাদার চিঠি। নিরুদা প্রত্যেকখানি চিঠির ওপরে একবার করিয়া চোখ বুলাইয়া গেল। তারপর মৃদু হাসিয়া কহিল, নগেন, রতীশ, আমাকে এখন আর কিছু জিজ্ঞাসা করো না। শুধু এইটুকু জেনে রাখো, এই পরিবারের পেছনে ভয়ানক একটা ষড়যন্ত্র রয়েছে। আর এত বড় একটা ষড়যন্ত্রের ভিতর রয়েছে বলেই পরিবারটি আজ অভিশপ্ত পরিবার। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমরা যদি সেই ষড়যন্ত্রটি সমূলে বিনষ্ট করতে পারি, তবেই যেন জাদুমন্ত্রে সমস্ত অভিশাপ এক মুহূর্তে খসে পড়বে। অভিশপ্ত পরিবার আবার সোনার সংসারে পরিণত হবে। হ্যাঁচো! হঠাৎ একটা প্রচণ্ড হাঁচির শব্দ ঘরের পেছনে লাউ বাগানে প্রতিধ্বনিত হইল। কে কে বলিয়া নিরুদা তৎক্ষণাৎ সেদিকে ছুটিয়া গেল। নগেন ও রতীশ তাহার অনুগমন করিতে উদ্যত হইল, কিন্তু নিরুদা তাহাদিগকে ধমক দিয়া কহিল, সাবধান, যাবি না এখান থেকে এক পা। ঘর খোলা রেখে কোথায় যাবি? তাহারা অপ্রস্তুত হইয়া হতভম্বের মতো সেখানেই দাঁড়াইয়া রহিল। নিরুদা বেগে ঘরের পেছনে ছুটিয়া গেল। 2 মিনিট পরে নিরুদা যখন ফিরিয়া আসিল, তখন তাহার মুখখানি শুকাইয়া গিয়াছে, যেন রক্তশূন্য, ফ্যাকাশে। তাকে ঐরূপ দেখিয়া নগেন ও রতীশ চমকিত হইল। ভীত হইয়া রতীশ জিজ্ঞাসা করিল, ও কি নিরুদা, তোমায় এমন দেখাচ্ছে কেন? কোনো ভয় পেয়েছ? ভয়? না, হ্যাঁ, কতকটা তাই বই কি। নিরুদার গলার আওয়াজেই তার মনের অবস্থা কতকটা ধরা পড়িয়া গেল। যা হোক, নিজেকে কতকটা সংযত করিয়া সে অপেক্ষাকৃত স্বাভাবিক স্বরে কহিল, দেখো, এটা একটা অদ্ভুত ব্যাপার বলে মনে হচ্ছে। জোরে হাঁচির শব্দ তোমরাও শুনেছ, আমিও শুনেছি। কেউ যে ঘরের পেছনে ছিল তাতে কোনো সন্দেহই নেই, কারণ সেখানে তার পায়ের দাগ এখনও পরিষ্কার রয়ে গেছে। লোকটা এসেছিল খালি পায়ে, চুপি চুপি কথা শুনতে সুবিধা হবে, তাই বোধ হয় সে খালি পায়ে এসেছিল। কিন্তু লোকটার বাঁ পায়ে একটা আঙুল কম, আর ডান হাতে তার হলুদ মাখা বা হলদে রং। দেওয়ালের যে জায়গাটা ভর করে সে আমাদের কথা শুনছিল, সে জায়গায় কতকটা হলদে ছোপ লেগে রয়েছে। বোধহয় সে অনেকক্ষণ যাবৎ আমাদের কথা শুনছিল। তার হাত ঘেমে যাওয়ায় হাতের হলদে রং দেওয়ালে কিছু লেগে গেছে। কিন্তু আশ্চর্য, হাঁচির শব্দ শুনবার সঙ্গে সঙ্গে ছুটে গেছি, অথচ কাউকেই দেখতে পেলুম না। কেবল দেখলুম লাউ বাগানের পেছন দিয়ে যে গলিপথটা বেরিয়ে গেছে, সেই পথটা দিয়ে 2টো ফেরিওয়ালা চলে গেল। ওরা 2টো লোক, কাজেই সন্দেহটা ঠিক পাকাপাকি করতে পারলুম না। একটা লোক হলে সন্দেহটা একটু দৃঢ় হতো, হয়তো তাকে চেপে ধরতুম। কিন্তু 2টো লোক কি আর আমাদের গোপন কথা শুনতে এসেছে? মস্ত একটা খটকা রয়ে গেল নগেন। আমাদের কথা শুনবার জন্য কাদের এত আগ্রহ? কি তাদের স্বার্থ? চলো, দেখবে চলো। তার পায়ের ছাপ এখনও পরিষ্কার ফুটে রয়েছে, কিন্তু তার আগে দৌড় বন্ধ করো, তালা দাও। দ্বিগুণ সাবধানে আমাদের কাজ করতে হবে। তৎক্ষণাৎ ঘরে তালাবন্ধ করা হইল। তারপর রতীশ ও নগেন সেই লোকটার পায়ের ছাপ দেখিবার জন্য নিরুদার সঙ্গে লাউ বাগানের দিকে গেল। কিন্তু সমস্ত সময় সকলেই কেবল ভাবিতেছিল, কে সেই লোক, কার এই হাঁচি? রতীশের বদ্ধ ঘরে সেদিন সন্ধ্যা হইতে পরামর্শ হইতেছিল। তাহাতে কত কথা কাটাকাটি, কত তর্ক বিতর্ক, কত জল্পনা কল্পনা।
কিন্তু কিছুতেই তাহার বিরাম ছিল না। নীরুদা নিতান্ত একগুয়ের মতো বসিয়াছিল। সে আজ তার্কিকের চূড়ামণি। নীরুদা কহিল, দেখ রতীশ, তোর নামে এই চিঠিখানি দেখা মাত্রই আমার কেমন একটা সন্দেহ হয়েছিল। সে সন্দেহ আমার ক্রমশই দৃঢ় হচ্ছে, এবং এখন তা এমন বদ্ধমূল হয়ে গেছে যে আমার গভীর আশঙ্কা হচ্ছে তোরা ব্রহ্মের জঙ্গলে গেলেই সাংঘাতিক কোনো বিপদে পড়বি, হয়তো আর ফিরে আসা অসম্ভব হবে। নগেন কহিল, নীরুদা, তোমার এই সন্দেহের কারণ কি তা জানি না, তুমি তা খুলেও বলছো না। তোমার বুদ্ধির অপ্রশংসা করি না নীরুদা, কিন্তু তবু তুমি খুলে বলছো না কেন? সব কথা তুমি যদি খুলে বলতে তাহলে হয়তো একটা আলোচনা করা যেত। তাতে হয়তো তোমার যা যুক্তি তা সবই উড়ে চলে যেত। তোমার চেয়ে আমার বুদ্ধি বা যুক্তিতর্কের ক্ষমতা বেশি সে কথা বলবার মতো স্পর্ধা আমার নেই। কিন্তু নীরুদা, মানুষ যত বুদ্ধিমানই হোক না কেন, সে কি কখনো কেবল অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে ভুল পথ বেছে নেয় না? হ্যাঁ, নেয়। তোমার কথা ঠিক নগেন, কিন্তু তবু আমার মন বলছে তোমরা এই উদ্যম ছেড়ে দাও। কতকটা যেন অন্যমনস্কভাবে নীরুদা এই কথাগুলি বলিল। তাহলে নীরুদা, আমার একটা কথার জবাব দাও, অতি কাতরভাবে রতীশ কহিল। বল রতীশ। সংক্ষেপে ইহা বলিয়া নীরুদা রতীশের প্রশ্নের অপেক্ষা করিতে লাগিল। রতীশ কহিল, নীরুদা, তুমি বলছো আমার দাদা, মা ও বাবা হয়তো আজও বেঁচে আছেন। তোমার অনুমানই যদি সত্যি হয়, যদি তারা যথার্থই আজও বেঁচে থাকেন, অথচ কোনো ষড়যন্ত্র বা দৈব দুর্ঘটনার জন্য তারা তাদের বাড়িতে আসতে অসমর্থ হয়ে থাকেন, তবে তাদের ফিরিয়ে আনবার উপায় কি নীরুদা? আমরা আমাদের চেষ্টায় অকৃতকার্য হতে পারি, কিন্তু তবু আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই একটা আশা নিয়ে আমরা বেঁচে থাকব যে হয়তো কোনো না কোনো দিন আমরা তাদের উদ্ধার করতে পারব। কিন্তু আজ যদি আমরা নিশ্চেষ্ট থাকি, তাহলে কি সারা জীবন আমাদের মনে এই বলে একটা দুঃখ হবে না যে আমরা জীবিত মা বাপ ও দাদাকে উদ্ধার করবার কিছুমাত্র চেষ্টা করলুম না, নিশ্চিত মৃত্যুর মুখে তাদের আরও ঠেলে দিলুম? বলো নীরুদা, কোন পথে আমাদের চলা উচিত, কোন পথে আমরা চলব? আমি তো নিশ্চেষ্টই ছিলুম। তুমি তো আমাকে তোমার উৎসাহবাণীতে উদ্বুদ্ধ করে তুলেছ। তুমি তো আমার বুকে একটা ক্ষীণ আশার আলো জেলে দিয়েছ যে আমার বাপ মা ও দাদা হয়তো আজও বেঁচে রয়েছেন। তোমারই উৎসাহে, তোমারই আদর্শে আজ আমরা অনুপ্রাণিত হয়ে উঠেছি। তা থেকে পিছিয়ে দিও না, দমিয়ে দিও না। ওরা বেঁচে আছেন, ওদের উদ্ধার করব, এই আমাদের সংকল্প। সে সংকল্প ভেঙে দিও না নীরুদা, তাহলে যে বেঁচেও শান্তি পাব না। বরং এর বিরুদ্ধে তোমার যদি কোনো যুক্তি থাকে তা আমাদের খুলে বলো নীরুদা, এই আমাদের অনুরোধ। রতীশের সুদীর্ঘ বক্তৃতায় তাহার প্রাণের গভীর কাতরতা ফুটিয়া উঠিল। তাহার চক্ষু দুটি অশ্রুভারে আপ্লুত হইয়া উঠিল। নীরুদা সামান্য কিছুক্ষণ কি চিন্তা করিল, তারপর কহিল, রতীশ, নগেন, প্রথমে আমিই তোমাদের উদ্বুদ্ধ করে তুলেছি সে কথা ঠিক, আবার আমি তোমাদের দমিয়ে দেবার চেষ্টা করছি তাও ঠিক। আমার ব্যবহারে এই অসামঞ্জস্য কেন, তোমরা হয়তো একটু আশ্চর্যান্বিত হয়েছ। রতীশ আমাকে যে প্রশ্ন করেছে, অর্থাৎ তার বাপ মা ও দাদা আজও যদি বেঁচে থাকেন তবে তাদের উদ্ধার চেষ্টা কি করা হবে না, সেই প্রশ্নের জবাব দিতে আমি অক্ষম। কারণ সকল চেষ্টাই যদি আমাদের বন্ধ থাকে তবে আর উদ্ধার চেষ্টা কেমন করে হবে? সেটা যে ভীরুতা ও কাপুরুষের লক্ষণ তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু তারও কতগুলি যুক্তি আছে। এতক্ষণ বলতে চাইনি এই জন্যে যে আমার বিরুদ্ধ যুক্তি সত্ত্বেও যদি এই কাজে হাত দেওয়া হয় তবে আমার এই যুক্তিগুলির তো কোনো মূল্যই নেই, বরং সেই বিরুদ্ধ যুক্তিগুলি প্রতি কাজে তোমাদের মনের ভিতর কাটার মতো খচখচ করবে, মনের শান্তি কতকটা নষ্ট করবে। কিন্তু এখন আমার মনে হচ্ছে নগেন, আমি আমার বিপরীত ব্যবহারের একটা কৈফিয়ত দিব। তোমাদের কাছে আমার বিরুদ্ধ যুক্তিগুলি বলা সঙ্গত বলেই এখন আমার মনে হচ্ছে। প্রথম কথা এই নগেন, জ্যোতিষদার চিঠি বলে যে চিঠিখানি আমরা পেয়েছি, এই চিঠি আদৌ জ্যোতিষদার চিঠি নয়। হ্যাঁ, সে কি? রতীশ ও নগেন উভয়ের কণ্ঠ হইতে এই বিস্ময়সূচক শব্দ বাহির হইল। হ্যাঁ, এই চিঠি কখনো জ্যোতিষদার চিঠি নয়। শোনো তবে আমার যুক্তি। দৃঢ় স্বরে এই কথা বলিয়া নীরুদা আবার বলিতে লাগিল, তুই বলেছিস রতীশ,
জ্যোতিষদা তোকে সর্বদাই রতু বলে ডাকতেন, তোর বাপ মাও তাই বলে তোকে ডাকতেন, কখনো রতীশ বলতেন না। জ্যোতিষদা তোকে এর আগে যখন যা চিঠি লিখেছেন তাতেও দেখছি লেখা আছে রতু। তবে এই চিঠিতে স্নেহের রতীশ লেখা রয়েছে কেন? তার কারণ হচ্ছে এই যে চিঠির লেখা বা ভাষা একেবারেই জ্যোতিষদার নিজের নয়। চিঠির লেখা যে জ্যোতিষদার নয় সে কথা তো চিঠির নিচে পুনশ্চ দিয়েই লেখা রয়েছে। দস্তখত তার নিজের বলে স্বীকার করা হয়েছে। কিন্তু রতীশ, জেনে রাখ, এই দস্তখতও তার নয়। সে কি? দস্তখত তো তারই মনে হচ্ছে নিরুদা। রতীশের কণ্ঠস্বর অতি স্বাভাবিক ও সরল। নিরুদা কহিল, না রতীশ, আমি জোর করেই বলছি, এ দস্তখত তার নয়। আমি চিঠিখানি উল্টে দিয়ে আলোর দিকে পেছন রেখে বেশ লক্ষ্য করে দেখেছি। দস্তখতটি ঠিক একটানে লেখা নয়, তার উপর কয়েকবার হাত বুলানো হয়েছে। অথচ সেই নকল দস্তখতই জ্যোতিষদার নিজের লেখা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। যাক, এই গেল চিঠির লেখা সম্বন্ধে। লেখায় যখন এত সন্দেহ, ভাষাও সেখানে সন্দেহের কারণ প্রচুর থাকা স্বাভাবিক, এবং তা আছেও যথেষ্ট। লেখা আছে, রতীশ, তোর মা ও বাপ রতীশ রতীশ বলে চিৎকার করে প্রাণত্যাগ করেছেন। অসম্ভব, মিথ্যা কথা। তারা কখনো রতীশ বলতেন না, তারা হলে বলতেন রতু। তারপর তার একটা কথা, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, এই কথাটা সহজ সত্য হলেও ঠিক এমনভাবে তার বড় ছেলে ছোট ছেলেকে লিখতে পারতেন না। ভাষাটা হতো অন্যরকম। শত্রুর অত্যাচারে মরেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত রতীশ বলে চিৎকার করেছেন। এসব কথার উদ্দেশ্য কেবল রতীশকে দুর্বল করা, তার প্রাণে শেলের আঘাত করা। বড় কখনো ছোট ভাইকে এভাবে চিঠি লেখে না। তারপর আরেকটা বিষয়ে চিন্তা করতে হবে। চিঠিতে আছে জ্যোতিষদা হাত পা বাঁধা অবস্থায় ছিলেন। তিনি কোনো রকমে তা থেকে পালিয়ে গিয়ে ব্রহ্মের বিশাল বনে লুকিয়ে আছেন। টাকা পয়সার অভাবে না খেয়ে আছেন। ভাইকে যতটা সম্ভব টাকা নিয়ে যেতে লিখেছেন, ইত্যাদি। কিন্তু নগেন, এই যার অবস্থা, যিনি নিজেই আছেন প্রাণের ভয়ে লুকিয়ে, নিরন্ন, অর্থশূন্য, তিনি আবার রতীশকে সেখানে নিয়ে যেতে ব্যগ্র। উদ্দেশ্য কি? না, উদ্দেশ্য হচ্ছে কতগুলি টাকা পয়সা ও রতীশের বাবার ডায়েরি ইত্যাদি কতগুলি গোপনীয় কাগজপত্র হাত করা। রতীশকে আনাবার জন্য তিনি এত ব্যগ্র যে লিখেছেন, আমাকে বাঁচাতে হলে তোমার এখানে আসা দরকার। শুধু তাই নয়, কোন দিন কোথায় গেলে সে তার আড্ডায় যেয়ে পড়বে সেসব নির্দিষ্ট করে তিনি পথঘাটের বিবরণ দিয়েছেন। নগেন, একটা কথা বেশ করে চিন্তা করো। যিনি নিজেই আছেন না খেয়ে, শত্রুর ভয়ে যাকে বনে লুকিয়ে থাকতে হচ্ছে, অর্থাৎ যিনি কোন দিন কোথায় থাকবেন তারই স্থিরতা নেই, তেমন অবস্থার লোক কি কখনো দিন তারিখ ঠিক করে কালো ঘোড়ার গাড়ি ও দেবলবাবুর বন্দোবস্ত করে ভাইকে চিঠি লিখতে পারেন? তাহলে তো তিনিও পালিয়ে আসতে পারেন। বিশেষত বাপ নেই, মা নেই, এই যখন অবস্থা, তখন আর সেখানে থাকবার মোহই বা কী থাকতে পারে? আসল কথা তা নয় নগেন। আসল কথা হচ্ছে একটা প্রকাণ্ড ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে রতীশের বাপ মা, রতীশের দাদা আটক রয়েছেন। এখন রতীশকেও চাই, আর সেই সঙ্গে চাই যথাসম্ভব টাকা ও তার বাবার দরকারি কাগজপত্র। তারপর আরও কিছু ভাববার আছে। জ্যোতিষদা লোক পাঠালেন, তার বিশ্বস্ত লোক, অথচ সে নিজে এসে চিঠিখানা দিল না। চিঠিখানা ছুঁড়ে দিয়ে গেল এমনিভাবে, যেভাবে ছুঁড়ে দেওয়া কেবল শত্রুর পক্ষেই স্বাভাবিক, বন্ধুর পক্ষে কখনো নয়। তারপর আমাদের গোপন কথা শুনবার জন্য কেউ না কেউ ওত পেতে বসে থাকে। এসব ব্যাপার ভাবলে কি একটা প্রকাণ্ড ষড়যন্ত্র বলে মনে হয় না? রতীশ ও নগেন এতক্ষণ তন্ময় হইয়া নিরুদার কথা শুনিতেছিল। নিরুদা কথা বন্ধ করিলে রতীশ একবার নগেনের মুখের দিকে তাকাইল, আর একবার নিরুদার দিকে তাকাইল। কিন্তু নিরুদার যুক্তিপূর্ণ কথার সে যে কি প্রতিবাদ করিবে তাহা খুঁজিয়াই পাইল না। নগেন আরও কিছুক্ষণ নীরব থাকিয়া অবশেষে কহিল, তোমার কথাগুলি সবই অর্থপূর্ণ নিরুদা, কাজেই এগুলির সোজা প্রতিবাদ করা চলে না। বড়জোর দু একটা প্রশ্ন করা যেতে পারে, এই মাত্র। বেশ, চিঠিখানা হয়তো নকল চিঠি, এ কথা কতকটা আমি এখন মেনে নিচ্ছি। কিন্তু তবু এর ভিতর একটা ভাববার কথা আছে। সেটা হচ্ছে এই যে, চিঠিখানা পড়ে এই কথাটা মনে হয় কিনা যে জ্যোতিষদা ও তার বাপ মা
এখনও বেঁচে আছেন? নীরুদা কহিল, বাপ মা বেঁচে আছেন কি না ঠিক বুঝতে পারা যায় না, কিন্তু জ্যোতিষদা এখনও বেঁচে আছেন এ কথাটা খুব সত্যি বলেই মনে হচ্ছে। বেশ, বলিয়া নগেন আবার কহিতে লাগিল, বেশ, তাহলে একটা সত্যি খবর অন্তত পাচ্ছি যে জ্যোতিষদা এখনও বেঁচে আছেন, আর সেই সঙ্গে আরও একটা আভাস পাচ্ছি যে খবরের কাগজে রতীশের মা ও বাবার মৃত্যু সংবাদ যেভাবে রাষ্ট্র হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। কাগজে বেরিয়েছিল যে তারা সম্ভবত বাঘ বা ভালুকের হাতে প্রাণ হারিয়েছেন। দেহ তাদের পাওয়া যায়নি, কেবল তাঁবুর সর্বত্র ছিল রক্ত মাখা। তাই থেকে অনুমান হয়েছিল যে তারা সম্ভবত হিংস্র জন্তুর আক্রমণে প্রাণ হারিয়েছেন। কিন্তু এখন এই চিঠিতে সে বিষয়ে একটা সন্দেহের উদ্রেক হচ্ছে। মনে হচ্ছে তারা হয়তো এখনও বেঁচে আছেন, আর বেঁচে না থাকলেও শত্রুর হাতেই প্রাণ হারিয়েছেন, হিংস্র জন্তুর হাতে নয়। বাধা দিয়া নীরুদা কহিল, কেবল তাই নয় নগেন, আরও কিছু ভাববার আছে। তারা হিংস্র জন্তুর হাতে প্রাণ হারাননি এ কথা যেমনই সত্যি, তেমনি আর একটা কথা সত্যি যে তাদের মৃত্যু সংবাদ যেসব খবরের কাগজে বেরিয়েছে সেই সব খবরের কাগজ পড়বার মতো বিদ্যাবুদ্ধি বা প্রবৃত্তি তাদের শত্রুদের নেই। তা যদি থাকতো তাহলে তারাও খুনের অপরাধটা ওই বন্য হিংস্র জন্তুর কাঁধেই চাপিয়ে দিয়ে আরও বেশ নিশ্চিন্ত হয়ে থাকতে পারত। কিন্তু শত্রুরা তা করেনি, বরং রতীশের বাবার নাম দিয়ে একখানা চিঠি লিখিয়ে রতীশের দাদাকে অনুরোধ করেছিল, তুমি শিগগির এসো, আমি এখনও জীবিত কিন্তু বড়ই বিপন্ন। সে চিঠি কোত্থেকে এসেছিল, কোথায় যাবার জন্য তাতে উপদেশ ছিল, সেসব আমরা তো কিছুই জানি না। রতীশ, কখনো তা জানতিস কি? রতীশ সংক্ষেপে উত্তর করিল, না। তারপর আবার কহিল, বাবার খোঁজে দাদা কোথায় যাচ্ছেন আমরা কেবল এইটুকুই জানতুম, আর কিছুই জানতুম না। দাদাও তা কাউকে বলে যাননি, এমনকি বৌদিকেও নয়। নীরুদা কহিল, হয়তো সে চিঠিতেও এইরকমই একটা কিছু তারিখ ও ঠিকানা ছিল। সেই অনুসারে গিয়ে জ্যোতিষদা ফাঁদে পড়েছেন। এখন রতীশকে ফাঁদে ফেলবার মতলব। নগেন কহিল, কোনো দোষ নিও না নীরুদা, কিন্তু তুমি কেবল খারাপ দিকটাই বেশি ভাবছ। এই চিঠিখানি আমাদের পক্ষে যত অমঙ্গলজনকই হোক না কেন, এর একটা ভালো দিক আছে, তাও লক্ষ্য করবার বিষয়। সে কী রকম তা খুলে বলো না নগেন। নীরুদা একটু হাসিয়া কহিলেন। নগেন বলিল, এই চিঠিতে অনেকটা সঠিক খবর পাচ্ছি। জ্যোতিষদা বেঁচে আছেন, আর একটা আভাস পাচ্ছি জ্যোতিষের মা ও বাবা হয়তো এখনও বেঁচে আছেন। তারপর আর একটা বিশেষ দরকারি বিষয় জানতে পারছি, সেটা হচ্ছে জ্যোতিষদা প্রভৃতির ঠিকানা। চিঠিতে যেরকম পদঘাট ঠিকানার কথা লেখা আছে, বলো তো নীরুদা, সেগুলি কার ঠিকানা? তুমি হয়তো বলবে সেগুলি শত্রুপক্ষের ঠিকানা। তা ঠিক, কিন্তু শত্রুরা কোথায় আছে, কোথায় থাকে, তাদের পরিচয় কি, এসব যদি আমরা বেশ করে জানতে পারি, তাহলে জ্যোতিষদা প্রভৃতি যারা ওই শত্রুদের হাতে বন্দী, তাদের ঠিকানা জানাটা কি একেবারে অসম্ভব? না, তা নয়। নীরুদা আবার কহিল, না, তা অসম্ভব নয় আমি স্বীকার করছি, কিন্তু তুমিও নিশ্চয়ই স্বীকার করবে যে তাতে বিপদের আশঙ্কা যথেষ্ট। হয়তো তোমরা তার শেষ পর্যন্ত পৌঁছতেই পারবে না। জ্যোতিষদা প্রভৃতির কাছে পৌঁছবার আগেই হয়তো তোমাদের সব শেষ হয়ে যাবে। এও তো হতে পারে নগেন। নগেন কহিল, খুব হতে পারে নীরুদা, সে কথা আমি 100 বার মানব, কিন্তু তবু একটা চেষ্টা তো চলতে পারে। কোনো খবরই যদি আমরা আজ না পেতুম, তাহলে বলো তো নীরুদা, কোন সূত্র ধরে আজ আমাদের কাজ আরম্ভ করা সম্ভবপর হতো? বিশাল ব্রহ্মদেশে অনন্ত জঙ্গল, তার উত্তর দক্ষিণ কোন দিকে আমাদের অনুসন্ধান আরম্ভ করতুম? কিছুই তার ঠিক ছিল না। কিন্তু এখন এই চিঠি পাওয়ায় অন্তত বুঝতে পারছি যে সেই নির্দিষ্ট তারিখে সেই নির্দিষ্ট স্থানে শত্রুপক্ষীয় কেউ না কেউ আমাদের অভ্যর্থনা করবার জন্য প্রস্তুত থাকবে। সেজন্য অবশ্য আমাদের খুব সাবধানে থাকতে হবে, কিন্তু বিপদে পড়ি বা নাই পড়ি, অন্তত কাজ আরম্ভ করবার মতো একটা সূত্র পাব তো। নীরুদা কহিল, সে তুমি ঠিকই বলছো নগেন, তোমার সাহস ও বুদ্ধির আমি শতমুখে প্রশংসা করছি। কেবল তাই নয়, তোমার সাহসের কাছে আমি পরাজয় স্বীকার করছি নগেন। আর এখন মনে হচ্ছে এ বিষয়ে কোনো বাধা দেওয়া উচিত নয়। এত যখন তোমাদের উৎসাহ, এত যখন তোমাদের সাহস, তখন আর বাধা দেওয়া উচিত হবে না। নগেন কহিল, বেশ নীরুদা, তবে এখন আমাদের কার্যপদ্ধতি ঠিক করে ফেলো, কিন্তু তার আগে দেখতে হবে আমাদের এসব কথাবার্তা কেউ শুনে না যায়। আমরা এতক্ষণ যেভাবে তর্ক করছিলুম
তা সম্ভবত খুবই অন্যায় হয়েছে, কারণ কে যে কি শুনে ফেলেছে তার তো কিছুই স্থিরতা নেই। তুমি নিশ্চিন্ত থাকো নগেন, ঈষৎ হাসিয়া নিরুদা কহিল। তুমি নিশ্চিন্ত থাকো, দুটো পাহারা, আমারই দুজন বন্ধু এই ঘরের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বটে? নগেনের বিস্ময়ের সীমা রহিল না। হাসিয়া নিরুদা আবার কহিল, হ্যাঁ, আমি কি আর অসাবধান হয়ে চলি? এই বলিয়া সে তাহার পকেট হইতে একটি ছোট্ট বাঁশি বাহির করিয়া উহাতে আওয়াজ করিল। তৎক্ষণাৎ একটি লোক ঘরে ঢুকিয়া কহিল, কি খবর? নিরুদা কহিল, তোমাদের খবর কি পালিত? পালিত কহিল, বিশেষ কিছুই নয়, একটা পাগল এসেছিল 2-3 বার। প্রথমবার এসে বললে সে দিয়াশলাই খোঁজ করতে এসেছে। শেষবার সে খুব সাবধানে টিপি টিপি অন্ধকারের ভিতর দিয়ে এগিয়ে আসছিল। সেবার তাকে ধরেই ফেলতুম ঠিক, কিন্তু হঠাৎ একটা বুড়ো লোক এসে বললে, ওকে কেন তাড়াচ্ছ? ও যে পাগল, বদ্ধ পাগল। তাই শুনে ওকে ছেড়ে দিলুম। আর কোনো খবর নেই, খবরের মধ্যে কেবল মশার কামড়। নিরুদা কহিল, ওই লোক দুটোকে ছেড়ে দিয়েই তুমি সব খবরের আশা নষ্ট করেছ। তুমি লোক চিনতে পারোনি পালিত। ওই লোক দুটোই আমাদের শত্রু, আজ ধরা পড়েও পালিয়ে গেল। পালিত আর কথা কহিতে পারিল না, সে বিস্ময়ে নির্বাক হইয়া রহিল। নিরুদা কহিল, আচ্ছা, পরীক্ষা করবে? এসো তবে আমার সাথে। নিরুদা ঘরের দরজা সাবধানে বন্ধ করিল। তারপর একটা হারিকেন লণ্ঠন হাতে লইয়া আগে আগে ঘরের পেছন দিকে চলিল। অন্য সকলে তাহার অনুগমন করিল। পাগল ও সেই বুড়ো লোকটা যেখানে আসিয়াছিল, নিরুদা সেই জায়গাটা বেশ করিয়া লক্ষ্য করিতে লাগিল। হঠাৎ আনন্দে সে চিৎকার করিয়া কহিল, এই যে, এই দেখো সেই 4 আঙুলে মানুষ। এই তার বা পায়ের ছাপ, দেখো, এতে 4টি মাত্র আঙুল। সকলেই এক দৃষ্টিতে তাহা বিশেষভাবে লক্ষ্য করিল এবং দেখিল গাছের গোড়ায় ভিজা মাটিতে প্রকৃতই বা পায়ের ছাপ ফুটিয়া রহিয়াছে, তাহাতে 4টি মাত্র আঙুল। দেখিবা মাত্র পালিত কহিল, এই সেই পাগলের পায়ের ছাপ, হতভাগা ঠিক এইখানেই শেষবার এসে দাঁড়িয়েছিল। বটে? বলিয়া নিরুদা ইহার পরে অনেকক্ষণ সেই বুড়ো লোকটার পায়ের ছাপ খোঁজ করিল, কিন্তু আশ্চর্যের বিষয়, এক পায়ে একটি রবারের জুতোর ছাপ মাঝে মাঝে দেখা যাইতেছিল বটে, কিন্তু তার অপর পায়ের ছাপ একেবারেই নাই। নিরুদা কহিল, ওরে পালিত, লোকটা কি খোড়া নাকি রে? ডান পায়ের ছাপ যে একেবারেই দেখছি নে। কি জানি ভাই, তাহলে দেখছি যত কানাখোড়া আজ তোদের সঙ্গে শত্রুতা করতে বেরিয়েছে। পালিত এই বলিয়া তাহার বিস্ময় প্রকাশ করিল। হো হো শব্দে চারিদিকে একটা হাসির ফোয়ারা ছুটিল।